আড়ালে থেকে যুবতী সেই সিংহ রূপের একটি দৃশ্য তুলে নিলাম। তবে অনুমতিহীন এই কাজের জন্য আমি সেই যুবতীর কাছে ক্ষমাপ্রার্থী। শুনছো মাধবীলতা নামক যুবতীটা, আমায় ক্ষমা করে দিও কিন্তু। ক্ষমা করেছো তো? অপেক্ষায় রইলাম কিন্তু। মিম চিঠিটা নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। চিঠিতে লেখা প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য মিমকে ভাবনায় অতল সাগরে ডুবিয়ে দিল। মিম সাথে অনুভব করছে মিমের হৃৎপিণ্ড পুনরায় তার স্পন্দন গতি বাড়িয়ে তুলছে, আর মিমের কানজোড়া লজ্জায় গরম হয়ে আসছে। হঠাৎ আপুর ডাক শুনে মিম ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে চিঠিটা ভাঁজ করে ফুল সমেত ব্যাগের মধ্যে ঢুকিয়ে গেস্ট রুম হতে বেরিয়ে এলো। রুম হতে বেরোতেই আপুর মুখোমুখি পড়ে গেল মিম। আপু মিমকে দেখে জিজ্ঞেস করলো, কি রে মিম, গেস্ট রুমে কি করছিস তুই? আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি, আর এখানে তুই গেস্ট রুমে কি করছিস? আপুর প্রশ্নেই মিম শুকনো ঢোক গিলল আর বলল, আপু, না মানে ওই আর কি, আমার একটা জিনিস রয়ে গিয়েছিল, সেটাই নিতে এসেছিলাম। তুমি ডাইনিং এ যাও আপু, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। কথাটা বলেই আপুকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে আপুর রুমে গেল মিম। বিকেলের দিকে মিমের ফোনে হঠাৎ ইমাদের কল দেখে খানিকটা ঘাবড়ে গেল মিম। কিছুটা ভীত নিয়ে ইমাদের কল রিসিভ করতেই সালাম দিল মিম। ওপাশে ইমাদও স্বাভাবিক কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল। মিম জিজ্ঞেস করলো, ইমাদকে, কোনো সমস্যা ইমাদ ভাইয়া? হঠাৎ আমার ফোনে কল করলেন যে? ওপাশ থেকে ইমাদের কণ্ঠস্বর কিছুটা বদলে গেল। পূর্বের তুলনায় খানিকটা চিন্তিত কণ্ঠে বললেন, তোমার আপু কোথায় মিম? মিম প্রত্যুত্তরে বলে ওঠে, আপু তো ঘুমাচ্ছে ভাইয়া, আপুকে ফোন দেব? ইমাদ সাথে সাথে বলে ওঠে, না না, ওকে ফোন দেওয়ার দরকার নেই, তোমার সাথেই কথা বলার জন্য কল করেছিলাম আমি। আচ্ছা, এবার মূল কথায় আসি। নাপিতার ফোনে আর তোমার ফোনে কোনো আননোন নাম্বার থেকে কল এসেছে এখনো পর্যন্ত? সোজা কথা বলবে। রোহান কি আবারও তোমাদের কল করেছে? এতদিনে রোহানের কথা আর কর্মকাণ্ডের কথা বেমালুম ভুলে গিয়েছিল মিম। আচমকা ইমাদ ভাইয়ার মুখে ওনার নাম শুনে পুনরায় ভয় জেঁকে ধরল মিমকে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ইমাদকে মিম বলল, না ভাইয়া, রোহান ভাইয়া আর কোনো কলই আসেনি। আপু তো আমাকে এ বিষয়ে কিছু বলল না, তাহলে হয়তো আসেনি। প্রতিউত্তরে ইমাদ বলে ওঠে, নাফিসা এই ব্যাপারটা লুকাতেও পারে মিম। মিম সাথে সাথে বলে ওঠে, না না ইমাদ ভাইয়া, এমন কিছুই হয়নি, আমি নিশ্চিত। আপুর ফোনে যদি রোহান ভাইয়া কল আসতো তাহলে আপুর চেহারা সুরত দেখেই একদম ধরে ফেলতাম আমি, কিন্তু আপু তো এখন একদম স্বাভাবিক আছে। ইমাদ সাথে সাথে বলে ওঠে, আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ওকে নিয়ে ভয় হয়, যদি হঠাৎ একদিন রোহান কিছু করে বসে। ইমাদের এই প্রশ্নটা মিমের মনেও জাগ্রত হলো। তবে মিম নিজেকে এবং ইমাদকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না ইমাদ ভাইয়া, কিছু করবে না রোহান ভাইয়া। এতদিনে, এমনকি বিয়ের দিনেও যেহেতু এমন কিছুই করেনি, সেহেতু আর ভয় নেই। ইমাদ প্রতি উত্তরে বলে ওঠে, এতদিনে কিছু করেনি এর মানে এই নয় যে সামনেও কিছু করবে না। মনে রেখো, ঝড় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু সব শান্তই আর স্বাভাবিক থাকে। এবার ইমাদের কথায় মিমের মাঝেও বেশ ভীতির সৃষ্টি হলো। মিম শুকনো একটা ঢোক গিলে বলল ইমাদকে, ভাইয়া আপনি চিন্তা করবেন না, কিছুই হবে না আপুর। আর বাসায় সিকিউরিটি আছে তো, বাড়িতে রেখে গিয়েছেন তো, চিন্তা কিসের? এবার ইমাদ বেশ চিন্তিত সুরে বলে ওঠে, জানি না মিম, কিন্তু মাঝে মাঝে আমার খুব চিন্তা হচ্ছে, ভয় হয় হঠাৎ বড় কিছু না হয়ে যায়। মিম এবার ইমাদকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, আপনি শুধু শুধু চিন্তা করছেন ভাইয়া, রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন। ইমাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আচ্ছা মিম, রাখছি আমি, পরে কথা হবে। কথাটা বলে ফোনটা কেটে দেয় ইমাদ। এদিকে মিম বেশ চিন্তায় পড়ে যায়। নিজেকে শান্ত করতে পারল না মিম। সত্যিই তো, রোহান হুট করে এত নিশ্চুপ হয়ে যাবেন, এটা বেশ অবাক করার বিষয়। বিয়ের দিন উনি যেভাবে আপুকে অনুরোধ করেছিল, তাতে ওনাকে নির্ঘাত পাগলা প্রেমিক বলে মনে হয়েছিল। আর শেষ কথায় যে হুমকি দিয়েছিলেন, তাতে বেশ জোর ছিল। মনে হয়েছিল হয়তো সত্যি উনি কিছু করে বসবেন, কিন্তু উনি সেদিন কিছুই করেননি। এমনকি এখনো পর্যন্ত আপুকে একটা কলও করেনি। তাহলে ইমাদের কথা মতো এটা কি ঝড় আসার পূর্বের সংকেত, নাকি মিম অতিরিক্ত ভাবছে? ঘড়িতে তখন সময় 12টা। আজ রাতে মেঘামুক্ত আকাশে অর্ধচন্দ্রাকৃতির চাঁদ মামার উদয় হয়েছে। পূর্ণিমার মতো পুরো পৃথিবীতে এত আলোর ছটা না থাকলেও অল্প আলোয় মাত্রা বেশ ভালোই লাগছে। মিম আপুর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। রাতের খাবারের কিছুটা পরেই হঠাৎ আপুর প্রচন্ড মাথা ব্যথা হওয়ায় আপু আজ তুলনামূলকভাবে
জলদি ঘুমিয়ে পড়ে। এজন্য এ সময়ে আজ একা একা সময় কাটাচ্ছে মিম। প্রকৃতিটা পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারবে বলে রুমের লাইট বন্ধ করেছিল মিম, কিন্তু পুরোপুরি আলো বন্ধ হয়নি। ইমাদের গার্ডেনের আলোয় চারপাশটা পুরোপুরি অন্ধকার হতে পারেনি। এ নিয়ে আজকে বিদ্যুতের ওপর ভীষণ রাগ হলো মিমের। মিমের ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও আজকাল চাঁদের আলোয় আলোকিত শহরটা উপভোগ করতে পারে না মিম। উহ, কি ঝামেলা! কানে ইয়ারফোন গুঁজে ব্যালকনির সাথে মৃদু তরঙ্গের গান শুনছে মিম। এদিকে গানের পাশাপাশি নিশুতি রাতের পরিবেশে ঝিঝি পোকার গানও শুনছে মিম। এই দুটি মিলে রাতের গানের পূর্ণাঙ্গ একটি অন্যরকম সুর তুলছে। এই নিশুতি রাতের পরিবেশটা আরো উপভোগ্য হতো যদি কারেন্ট মহাশয় চলে যেত। মিম নিজের মধ্যে বিড়বিড় করছে, ঠিক আচমকা চারপাশ অন্ধকার হয়ে এলো। মিম খুশি হলো তা দেখে, আবার মন খারাপ হয়ে গেল। এখনো জেনারেটর জ্বলে উঠবে, কিন্তু 5 মিনিট পর হওয়ার পরেও জেনারেটর জ্বলে উঠল না। তাহলে কি আজ জেনারেটর নষ্ট হয়ে গিয়েছে? বাহ, আজকে দেখি সব আমার মন মতো হয়েছে। সব নিজের ভাবনা অনুযায়ী চলতে দেখে ভীষণ খুশি খুশি লাগছে মিমের। ফলে মিম চেয়ার ছেড়ে উঠে চোখ জোড়া বন্ধ করে গানের তালে তালে মৃদু গতিতে ব্যালকনি এ প্রান্ত হতে অপর প্রান্তে হাঁটতে লাগলো মিম। আহা, এই পরিবেশ উপভোগ করার যেন এক আলাদাই মজা আছে। মিম হাঁটতে হাঁটতে ব্যালকনি এক কোণা এসে আচমকা কারোর সাথে ধাক্কা লাগতেই মিম চোখ খুলল। ভাবলো হয়তো আপু জেগে গিয়েছে, কিন্তু ব্যালকনির সাথে লাগোয়া সুইচ ঝাড়ু গাছের আধারে সামনে ব্যক্তিটির অবয়ব এবং পুরুষালী পারফিউমের ঘ্রাণে চট করে বুঝে ফেলল ব্যক্তিটি আপু নয়, অন্য কেউ। ব্যালকনি এ প্রান্তে হঠাৎ উদয় হওয়া আগন্তুক পুরুষ মানুষের উপস্থিতি টের পেয়ে ভয়ে মিমের ভেতরটা একদম শুকিয়ে এলো। ডোক গিলতে লাগলো বারবার। আচমকা উদিত এই ব্যক্তিটিকে ভাবনার পূর্বেই ভয়ে মিমে গলা দিয়ে চিৎকার স্বরূপ আওয়াজ বেরোতে চাইলো, কিন্তু এর পূর্বেই আচমকা সেই ব্যক্তিটি মিমের কাছে এসে মিমের মুখ চেপে ধরলো। ফলে মিম কয়েক কদম পিছিয়ে এলো। এতে সেই আগন্তুকও মিমের সাথে পিছিয়ে এলো। ব্যালকনি এ অংশের আধো আলোকিত পরিবেশে আগন্তুকের চেহারা দেখে বিস্ময় এবং ভয়ে মিমের চোখ জোড়া কোটর হতে বেরিয়ে আসার উপক্রম হলো। এভাবে হঠাৎ আদ্রিসকে দেখে মিমের চোখ জোড়া কপালে উঠে যাবার উপক্রম হলো। মিম কিছুক্ষণ বড় বড় চোখে ওনার দিকে তাকিয়ে রইল। অতঃপর মিমের মুখের উপর থেকে ওনার বলিষ্ঠ হাতে তালু সরিয়ে নেবার চেষ্টায় ওনার বাহুতে বারবার কয়েকবার চাপড় দিল মিম। সাথে সাথেই উনি বলে ওঠেন, ছেড়ে দিচ্ছি, কিন্তু চিৎকার তো দূরের কথা, জোরে কথা বললেই আবার জোরে মুখ চেপে ধরবো কিন্তু। কথাটা বলেই উনি মিমকে ছেড়ে দিলেন। তারপরে কয়েক কদম দূরে গিয়ে ব্যালকনি গ্রিলে হেলান দিয়ে বুকের উপর আড়াআড়ি হাত রেখে দাঁড়ালেন। মিম এবার রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিসকে, আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে স্পর্শ করার? এদিকে আদ্রিস কোনো মিমের কথায় তোয়াক্কা না করে বলে ওঠে, বিপদ থেকে নিজেকে বাঁচাতে সাহস অটোমেটিক চলে আসে ম্যাডাম, মিচমিচ। আদ্রিসের এরকম সম্বোধনে মিম সরু চোখে ওনার দিকে তাকিয়ে রইলেন। তারপর পুনরায় মিম বললেন, আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো? আদ্রিস তৎক্ষণাৎ মিমের প্রশ্নের জবাব দিলেন না, বরং উঠে গিয়ে ধীরে সুস্থে ব্যালকনির থাই গ্লাসটা লাগিয়ে দিলেন। অতঃপর পূর্বের স্থানে ফিরে এসে একইভাবে হেলান দিয়ে বললেন, আচ্ছা হ্যাঁ, এবার বলো তোমার কি প্রশ্ন? মিম খানিকটা রাগে দাঁতে দাঁত চেপে ঠোঁট জোড়া কুঞ্চিত করলো, আর আদ্রিসের মতো একই রকম স্টাইলে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আদ্রিসকে, আপনার সমস্যা কি? প্রতি উত্তরে আদ্রিস ঠোঁট উল্টে অবুঝ হওয়ার ভান করে বলে উঠলেন, সমস্যা হবে কেন? কি সমস্যা হবে আবার আমার? মিম সাথে সাথে বলে ওঠে, সেই প্রশ্ন তো করলাম আমি, কি সমস্যা আপনার? আদ্রিস এবার বলে ওঠে, উহ মিস মিস, কোথায় এত কষ্ট করে আসলাম বলে আমার সাথে বসে দুদণ্ড কথা বলবে, তা না করে এত প্রশ্ন করছো, বড়ই বেয়াদবি মেয়ে তুমি। মিম আদ্রিসের কথা শুনে ভেঙচি কেটে বলে ওঠে, আমার ঠেকা পড়েছে আপনার সাথে কথা বলার? কোন দুঃখে আমি আপনার সাথে কথা বলবো? আদ্রিস এবার দুঃখের ভান করে বলে ওঠে, দেখো এই বেয়াদবি মেয়ের কথাবার্তা, কোথায় বাড়িতে মেহমান এসেছে, 2-4টা মিষ্টি কথা বলবে, তা না করে বাঁকা বাঁকা কথা বলছো। এদিকে আদ্রিসের এরকম কথার ধরনে অবাক হলো মিম। বলে উঠল, মেহমান? সিরিয়াসলি আপনি নিজেকে মেহমান বলছেন? আপনি যেভাবে এখন এলেন, আপনাকে তো মেহমান নয়, আপনাকে চোরের খেতাব দেওয়া উচিত। আদ্রিস এবার অবাক হওয়ার ভান করে বলে ওঠে, আমাকে চোর বানিয়ে দিলে তুমি? এত বেয়াদবি হলে কি করে? আদ্রিসের মুখে বারংবার বেয়াদবি শব্দটা শুনে ভীষণ বিরক্ত হলো মিম। ফলস্বরূপ চোখ মুখ কুঁচকে বেশ রাগান্বিত কণ্ঠে বলল মিম, এই এই আপনার সমস্যাটার কি? হ্যাঁ,
বারংবার বেয়াদবি বলছেন কেন আমাকে? নতুন করে শব্দটা শিখলেন বুঝি? আদিসও সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ তোমার জন্যই তো শিখলাম। শব্দটা ভারী করুণাময় টাইপ না,